বিএনপির মনোনয়ন ঘোষণায় বেশিরভাগ আসনে বিকল্প প্রার্থী। আজ দেয়া হবে ঢাকা সহ বাকি বিভাগের চিঠি। মির্জা ফখরুল বললেন, বেগম জিয়াকে মুক্ত করতেই নির্বাচনে যাচ্ছেন। কৌশলগত কারণে মহাজোটের প্রার্থী তালিকা দিতে দেরি হচ্ছে, জানালেন ওবায়দুল কাদের। ইসিকে হুমকি দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছে বিএনপি, বলছেন নেতারা। জাতীয় পার্টির প্রার্থী তালিকা প্রকাশে আরও সময় লাগবে। মহাসচিবের এ ঘোষণার পর মনোনয়নের চিঠি দেওয়া শুরু। প্রথম দিন 190 আসনের প্রার্থী ঘোষণা। কক্সবাজারের মহেশখালী পর্যন্ত বিস্তৃত হচ্ছে চট্টগ্রাম বন্দরের সীমানা। 31 বর্গ কিলোমিটার থেকে বাড়িয়ে 315 করার সিদ্ধান্ত। বহির্নোঙরের জাহাজগুলোকে দিতে হবে চার্জ। এবং আখাউড়া ও আগরতলা ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু। যাত্রী সেবার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে লাভবান হবে দুদেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। বগুড়া 6 ও 7 আসনে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে মনোনয়নের চিঠি হস্তান্তর শুরু করেছে বিএনপি। গতকাল কার্যক্রম শুরুর আগে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসনকে ছাড়াই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এদিন বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হয়। আজ ঢাকা সহ অন্যান্য বিভাগের চিঠি দেওয়া হবে। বগুড়া 6 ও 7 আসনে বেগম জিয়াকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে সোমবার বিকেলে মনোনীত প্রার্থীদের কাছে চিঠি হস্তান্তরের কার্যক্রম শুরু করে বিএনপি। বেগম জিয়া কারাগারে থাকায় তার পক্ষে চূড়ান্ত মনোনয়নের চিঠি সংগ্রহ করেন স্থানীয় নেতারা। এ সময় দলের চেয়ারপারসনকে ছাড়া নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই সরি, আপনারা একটু বন্ধ করেন। নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করতেই নির্বাচনে যাচ্ছে বিএনপি। নিরপেক্ষতার কোনো অবকাশই নেই। প্রশ্ন উঠবে যে তারপরেও আমরা নির্বাচনে যাচ্ছি কেন? এই নির্বাচনে যাচ্ছি শুধুমাত্র একটি কারণে, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা আন্দোলন সৃষ্টি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে চাই, জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই। এদিকে মনোনয়নের চিঠি হস্তান্তরের কার্যক্রম বিকেল থেকে শুরু হলেও সকাল থেকেই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে ভিড় জমান দলীয় নেতাকর্মীরা। দলীয় টিকিট হাতে পেয়ে নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন ধানের শীষের প্রার্থীরা। বরিশাল 3-এর সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে ইনশাআল্লাহ নির্বাচনে বিজয় লাভ করবো আল্লাহর রহমতে। এই মনোনয়ন থেকে আরো উৎসাহিত হলাম, আরো বেশি বেশি করে আমরা দলের জন্য কাজ করব। সন্ধ্যায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বিএনপিতে যোগদান করেন। তাকে স্বাগত জানান মির্জা ফখরুল। 300 আসনের মধ্যে বিএনপি 240টি নিজেদের জন্য রেখে বাকি 60টি আসন 20 দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলের সাবেক সাংসদদের উপরই আস্থা রাখছে বিএনপি। প্রথম দিনে 3 বিভাগের মনোনয়ন প্রদানের ক্ষেত্রে কিছু কিছু আসনে একাধিক প্রার্থীও রেখেছে দলটি। এবার ধানের শীষ প্রতীকে টিকিট পাচ্ছেন কারা? প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত মনোনয়ন দেওয়া শুরু করেছে বিএনপি। সোমবার বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে মনোনয়ন কার্যক্রমের উদ্বোধন করেন। দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত বেগম জিয়া কারাগারে থাকলেও বগুড়া 6 ও 7 আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের মহাসচিব তার নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসন থেকে এবার নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়ন বিতরণের প্রথম দিনে রাজশাহী, বরিশাল, রংপুর বিভাগের মনোনয়ন দৌড়ে দলের সাবেকদের উপরই আস্থা রাখছেন মনোনয়ন বোর্ড। ভোলার 4টি নির্বাচনী আসনের একটিতে আন্দালিব রহমান পার্থকে ছেড়ে দিলেও বাকি 3টি আসনেই পাচ্ছেন সাবেকরা। ভোলা 2 থেকে আলোচিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বড় ভাই হাফিজ ইব্রাহিম পেয়েছেন ধানের শীষের টিকিট। ভোলা 3 থেকে দলের ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিনকেই দেওয়া হয়েছে মনোনয়ন। এছাড়া ভোলা 4 আসনে বরাবরের মতো দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলমের উপরই ভরসা রাখছে দলটি। এবার দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল দলীয় টিকিট পেয়েছেন বরিশাল 2 আসন থেকে। বরিশাল 4 থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাজীব হাসানকে, আর মুজিবুর রহমান সারওয়ার পেয়েছেন বরিশাল 5 থেকে। এবার দলের মনোনয়ন বিতরণে দেখা যাচ্ছে কোনো কোনো আসনে রাখা হচ্ছে একাধিক প্রার্থী। সেক্ষেত্রে এসব আসনে ধানের শীষে কে লড়বেন সেটি দেখার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে দলের নেতাকর্মীদের। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন। শাফিন, সকাল 10টা থেকে দ্বিতীয় দিনের মতো চূড়ান্ত মনোনয়ন যারা পেয়েছেন তাদের হাতে চিঠি তুলে দেওয়ার কথা ছিল, তবে আমরা যতদূর জানতে পেরেছি এটা হয়তো আরও কিছুক্ষণ দেরি হবে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল বিকালে প্রথম দিনের মতো যে রংপুর, বরিশাল এবং রাজশাহী বিভাগের মনোনয়ন বিকেল থেকে শুরু হয়, বরিশাল দিয়ে যেটি শুরু হয় সেটি কিন্তু এই ভোর রাত পর্যন্ত, ভোর 4টা পর্যন্ত চলেছে। যে গত রাত গেল সেই রাত থেকে ভোর 4টা পর্যন্ত আমরা সেটি কিন্তু জানতে পেরেছি এখানে আসার পরে। সঙ্গত কারণেই যারা এখানে ছিলেন তারা সকালেই বাসায় গেছেন এবং হয়তো তারা কিছুক্ষণের মধ্যে এখানে এই বিএনপি চেয়ারপারসনের যে গুলশানের রাজনৈতিক কার্যালয় এখানে চলে আসবেন। তারপর পরে কিন্তু যে মনোনয়নের চিঠিগুলো দেওয়া শুরু করবেন। জানিয়ে রাখি, গতকাল 3টি বিভাগের মনোনয়ন যারা পেয়েছেন তাদের মনোনয়নের চিঠি দেওয়ার কথা থাকলেও এর বাইরেও বিভিন্ন বিভাগ থেকে যারা এসেছেন রাতভর তাদের কাছেও বিচ্ছিন্নভাবে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আজকে বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের যারা মনোনীত প্রার্থী রয়েছেন তারা আসবেন। আরেকটি বিষয় জানানোর মতো, অধিকাংশ আসনেই কিন্তু একাধিক প্রার্থী রাখা হচ্ছে, সে কারণে কিন্তু এখানে ভিড়টাও বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে কার্যালয়ের ভিতরে ভিড়টাও আমরা বেশি দেখছি। আর সকাল থেকে আজকে আমরা দেখছি যাদেরকে ফোন করা হয়েছে মনোনয়ন নেওয়ার জন্য তারা আসছেন এবং তাদের সাথে কিছু লোকজন আসছেন। আর যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে আসবেন এবং যখন মনোনয়নের চিঠি দেওয়া শুরু হবে তখন কিন্তু এখান থেকে আমরা আবারও জানাতে পারবো যে এখানে কিভাবে মনোনয়নটা দেওয়া হচ্ছেন, কারা কারা নিচ্ছেন সেটি জানিয়ে দিতে পারবো। আর একটি বিষয় জানিয়ে রাখি যে এটা আজকে চট্টগ্রাম বিভাগ দিয়ে শুরু করার কথা রয়েছে। এই ছিল এখানকার সর্বশেষ খবরাখবর। শাফিন। সহকর্মী সালাউদ্দিন সুমন জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে সেখানকার সবশেষ খবর। বিচারিক আদালতে দণ্ড হলে আপিল শুনানির সময় দণ্ড স্থগিতের কোনো বিধান আইনে নেই বলে মনে করেন উচ্চ আদালত। সাজা স্থগিত চেয়ে এক মামলার আদেশে এই পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এই আদেশের ফলে বেগম জিয়ার নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেল। যদিও বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, দণ্ড বহাল থেকেও নির্বাচন করেছে এমন নজিরও রয়েছে। নির্বাচন করতে পারবেন কিনা এ নিয়ে আইনি বিতর্কের মধ্যেই কারাবন্দী বেগম খালেদা জিয়াকে জাতীয় নির্বাচনে 2টি আসনে প্রার্থী করছে বিএনপি। দুর্নীতির 2 মামলায় 17 বছরের সাজা স্থগিত বা বাতিল হলে বেগম জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন। আইন বিশেষজ্ঞরা মত দিলেও হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বলছে, আপিল শুনানির সময় বিচারিক আদালতে দণ্ড স্থগিতের কোনো সুযোগ নেই। সাজা স্থগিত চেয়ে করা এক মামলার আদেশে কথা বলেছেন উচ্চ আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এই আদেশের ফলে বেগম জিয়ার নির্বাচনে প্রার্থী হওয়ার দরজা বন্ধ হয়ে গেল। আদালত বলেন যে যেহেতু এটা ফৌজদারি কার্যবিধিতে এমন কোনো ল নাই যে যার প্রেক্ষিতে আমি এটা স্থগিত করতে পারি, আপনি ইচ্ছা করলে আমার এই আদেশের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যেতে পারেন। অ্যাপিলেট ডিভিশনে গেলে সেখানে অ্যাপিলেট ডিভিশন এর প্রিন্সিপাল এটা সেটেল করে দিতে পারেন। যদি আজকের এই প্রেয়ারটা মাননীয় আদালত গ্রহণ করতেন তাহলে বেগম জিয়া সহ অন্যান্য যারা মামলার দণ্ডের কারণে নির্বাচনে অংশ নিতে পারতেছিলেন না, ওনারা হয়তো নির্বাচনে অংশ নিতে পারতেন। আজকের এই প্লেয়ারটা রিজেক্ট হওয়ার কারণে তাদের সেই সুযোগ তাদের আর থাকে না। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, দণ্ড স্থগিত না করে প্রার্থী হওয়ার নজির রয়েছে। বেগম জিয়ার প্রার্থিতা বাতিল করা হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। এটা নির্ভর করে ইলেকশন কমিশন প্রার্থিতা গ্রহণ করে, তাহলে দণ্ডাদেশ থাকা সত্ত্বেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তার নমিনেশন পেপার বাতিল করবে
ইলেকশন কমিশন সেটা অন্যায় হবে, বেআইনি হবে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন বেগম জিয়া। আর অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছেন তিনি। এই দুই আবেদনের শুনানি এখনো শুরু হয়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, স্বাধীনতার ৪৭ বছরেও জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠা হয়নি। 2 নম্বরে, 3 নম্বরে, 10 নম্বরে কায়দায় ভোট দেওয়ার ব্যাপারে বাধা দেওয়া হয়, এটা স্বাধীনতা বিরোধী কাজ হবে। এইভাবে কিন্তু আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। এটা শুধু আমরা যারা ভোটে যারা ক্যান্ডিডেট হবেন তারা বঞ্চিত হবেন না, 16 কোটি মানুষ বঞ্চিত হবে যদি ভোট অধিকারকে ব্যাপারে কোনো 2 নম্বরই করা হয়। তো এই সতর্কতা শুধু আমরা পাহারা দিলে হবে না, অথবা আমরা যে জাতীয় ঐক্য ফ্রন্টে যারা আমরা দলগুলো আছে শুধু আমরা পাহারা দিলে চলবে না। 16 কোটি মানুষের মধ্যে যারা সচেতন, যারা দায়িত্বশীল, নিজের নিজের এলাকায় পাড়ায় মহল্লায় পাহারা দিতে হবে। কৌশলগত কারণে মহাজোটের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশে বিলম্ব হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আরও খুঁটিনাটি বিষয় পর্যালোচনা করেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। গতকাল বিকেলে ধানমন্ডিতে দলের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, পরাজয়ের আশঙ্কা থেকেই ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে আসার পায়তারা করছে। এদিকে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, হুমকি দিয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে ফায়দা নেয়ার চেষ্টা করছে বিএনপি। দলীয় মনোনয়ন ফর্ম বিক্রির পর যাচাই বাছাই শেষে এরই মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে 231 জনকে চিঠি দিয়ে প্রার্থিতার বিষয় চূড়ান্ত করা হয়েছে। তবে মহাজোটের শরিক দলগুলোর মধ্যে আসন বন্টন এখনো চূড়ান্ত হয়নি। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার মহাজোটের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আওয়ামী লীগ। বিকেলে দলের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কৌশলগত কারণে শরিক দলগুলোর আসন বন্টনের সিদ্ধান্ত বিলম্বিত হচ্ছে। কৌশলগত, টেকনিক্যাল এন্ড স্ট্র্যাটেজিক কিছু কারণ আমরা স্ক্রুটিনির পর তারপরের দিন আমরা জোটের তালিকা প্রকাশ করব। এ সময় হেরে যাওয়ার আশঙ্কা থেকেই ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পায়তারা করছে বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচন বানচালের চক্রান্ত করছে। কামাল হোসেন সাহেব সিসি পরিবর্তন চার, 1 মাস পরে নির্বাচন, এর মধ্যে সিসি পরিবর্তন যারা চায় তারা নির্বাচনে অংশ নিতে চায়, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। এদিকে সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন, হুমকি দিয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে ফায়দা নেয়ার চেষ্টা করছে বিএনপি। আমরা পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই, আপনারা হুমকি ধামকির ভয়ে আপনাদের নিরপেক্ষতা আপনারা হারাবেন না। তিনি লন্ডনে বসে ওখান থেকে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিয়ে নির্বাচনে আইন লঙ্ঘন করেছেন, সে ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ দেশবাসী এখনো দেখে নাই। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কোনো সংশয় নেই বলেও জানান আওয়ামী লীগ নেতারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তালিকা প্রকাশে আরও সময় লাগবে। মহাসচিবের এমন ঘোষণার 2 ঘন্টার মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে জাতীয় পার্টি। গতকাল বিকেলে রাজধানীর বনানীতে পার্টি চেয়ারম্যানের কার্যালয় থেকে চিঠি দেওয়ার কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে 190 আসনের প্রার্থীদের মনোনয়ন চিঠি দিয়েছে জাতীয় পার্টি। বাকি আসনের প্রার্থীদের মধ্যে মঙ্গলবার চিঠি দেওয়া হবে বলে জানিয়েছে দলটি। মনোনয়ন চিঠি দেওয়ার পাশাপাশি প্রত্যাহার পত্রেও প্রার্থী সই রাখে জাতীয় পার্টি। এর আগে বিকেল 3টার দিকে দলীয় প্রার্থীর তালিকা তুলে ধরতে ঢাকা সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানিয়েছিলেন, মহাজোটগতভাবে নির্বাচনের কারণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করতে আরও কিছুটা সময় লাগবে। তবে এর 2 ঘন্টার মাথায় প্রার্থীদের মধ্যে মনোনয়ন চিঠি দেয়া শুরু করেন পার্টি মহাসচিব নিজেই।
মহাজোটের মাধ্যমে আগামীতে নির্বাচন হবে, আমরা ইনশাল্লাহ নির্বাচিত হব এবং মহাজোট ক্ষমতায় যাবে, এটাই আমরা আশাবাদী। চেয়ারম্যান সাহেব যদি বলে নিশ্চয়ই যেভাবে বলবে আমরা সেভাবেই কাজ করব, প্রত্যাহার করতে হলে প্রত্যাহার করব ইনশাল্লাহ। আপনাদের দোয়া জিতবো, মানুষের বিপুল চাহিদা আছে। আমি গত 3 টার্মের এমপি ছিলাম, আমার এলাকায় আমি 70-80% কাজ করেছি। এটা প্রত্যাহারপত্র নেওয়া হচ্ছে। জোটের ব্যাপারে কোনো সংশয় নেই, এখানে কোনো প্রশ্ন করে কোনো লাভ হবে না, ওখানে আমরা ঠিক আছি, এইটুকু বললাম। এখন মহাজোট নিয়ে যেসব কার্যক্রম আছে নির্বাচনের, সেই বিষয়গুলো আলোচনা চলছে এবং যে কর্মকাণ্ডগুলো জরুরি নির্বাচনকে সামনে রেখে সেই কার্যক্রম অব্যাহত আমরা রেখেছি। দর্শক, রাজধানীর বেইলি রোডের ডক্টর কামাল হোসেনের বাসায় বৈঠক করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঐক্যফ্রন্ট নেতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাব তার কাছে। রাকিব। শাফিন, এখন থেকে ঠিক 10 থেকে 15 মিনিট আগে রাজধানীর বেইলি রোডে ডক্টর কামাল হোসেনের বাসায় এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এই মুহূর্তে তার বাসার মধ্যে মূলত ডক্টর কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু একটি রুদ্ধদ্বার বৈঠক করছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে গণফোরাম এবং ঐক্যফ্রন্ট কিংবা বিএনপির মধ্যে যে মনোনয়ন, তা নিয়ে কিছুটা আসলে গণফোরামের চাহিদা বেশি। তো এই বিষয়টি মূলত এখানে সমাধান করার চেষ্টা করা হচ্ছে যে গণফোরাম এবং বিএনপি সমন্বয় করে যাতে সবাইকে খুশি করে একটি মনোনয়ন তালিকা করা যায়, তার একটি চূড়ান্ত চেষ্টা আসলে এখানে হচ্ছে। এবং এখানে কিন্তু আপনি দেখছেন যে গণফোরামের যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই এসেছেন। আপনি দেখছেন যে বেশ কিছু তারা সবাই গাড়ির মধ্যে আছেন এবং সেই চেষ্টাটাই করা হচ্ছে যত দ্রুত সম্ভব আসলে, যেহেতু আগামীকালকে মনোনয়ন জমার দেয়া লাস্ট সবশেষ দিন, চেষ্টা করা হচ্ছে আজকের মধ্যেই যাতে বিষয়টি সমাধান করে আগামীকালকের মধ্যেই সব যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন ঐক্যফ্রন্ট কিংবা গণফোরামের, তারা যাতে নিজ নিজ এলাকায় গিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারেন, তার জন্যই এখানে এখন সেই চেষ্টাটি চলছে। তা আমরা যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হয়ে আসবেন বাসা থেকে বৈঠক শেষে কিংবা ডক্টর কামাল হোসেন, তখন আমরা আসলে চেষ্টা করব তারা যখন বের হয়ে আসবেন তাদের সাথে কথা বলবার জন্য যে বিষয়টি চূড়ান্ত হলো কিনা। আপনি ইতিমধ্যে জানেন যে গতকাল থেকে কিন্তু বিএনপির মনোনয়ন যাদের ফরম সেটি কিন্তু গতকাল থেকেই বিতরণ শুরু হয়েছে। তবে গণফোরামের থেকে ইতিমধ্যে দাবি করা হয়েছে যে গণফোরামের মোট 70 জন মনোনয়ন চাচ্ছেন, কিন্তু সেখান থেকে ঐক্যফ্রন্ট থেকে বলা হয়েছে গণফোরামের সর্বোচ্চ 8 থেকে 10টি মনোনয়ন দেওয়া হবে। তো এই বিষয়গুলো নিয়ে মূলত এখানে সমাধান করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যতদূর জানতে পেরেছি এখানকার যারা গণফোরামের মনোনয়ন প্রত্যাশী আছেন দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন, তারাও কিন্তু বারবার বলছেন যে তারা যে কোনো মূল্যে মনোনয়ন চান এবং যদি তারা বলছেন যে ঐক্যফ্রন্ট থেকে তাদের চূড়ান্তভাবে মনোনয়নের সিদ্ধান্ত না হয় সেক্ষেত্রে তখন তারা কিন্তু ভিন্ন চিন্তা করতে পারে না, এমন কথাও কিন্তু আমাদের কাছে অনেকে বলছেন। তো সব মিলিয়ে আসলে এখন এখানে মূলত গণফোরামের যিনি প্রধান নেতা, পাশাপাশি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন এবং এই গণফোরাম ঐক্যফ্রন্টের যে মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারাই এখন মূলত বসে এই বিষয়টি যাতে সবাইকে খুশি করে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে তার চেষ্টা চলছে এখন এই ডক্টর কামাল হোসেনের বাসায়। তো শাফিন, মোটামুটি আমার কাছে ডক্টর কামাল হোসেনের বাসা থেকে যে বৈঠক চলছে তারই ছিল সবশেষ খবর। শাফিন। সহকর্মী মাহমুদ রাকিব জানাচ্ছিলেন রাজধানীর বেইলি রোডের ডক্টর কামাল হোসেনের বাসা থেকে সেখানে বৈঠক করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঐক্যফ্রন্ট নেতারা। রাজস্ব বাড়াতে এবার নিজেদের সীমানা 31 বর্গ কিলোমিটার থেকে বাড়িয়ে 315 বর্গ কিলোমিটার করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম বন্দরের সীমানা সীতাকুণ্ড এবং মিরসরাই উপকূল পেরিয়ে কক্সবাজারের কুতুবদিয়া হয়ে মহেশখালীর মাতারবাড়ি পর্যন্ত বিস্তৃত হচ্ছে। এর ফলে বহির্নোঙরে অবস্থানরত জাহাজগুলোকে যেমন বন্দর চার্জ দিতে হবে, তেমনি মনিটরিংয়ের আওতায় আসবে পুরো জাহাজ চলাচল ব্যবস্থা। আরও জানাচ্ছেন কমল দে। 400 বছরের পুরনো চট্টগ্রাম আধুনিক বন্দর হিসেবে স্বীকৃতি পায় স্বাধীনতার পরে। প্রথম পর্যায়ে মাত্র 5 নটিক্যাল মাইল ছিল এর কর্মপরিধি। পরবর্তীতে আলফা, ব্রেভো এবং চার্লি নামে 3 ভাগে বিভক্ত করে পরিধি বাড়ানো হয় 31 বর্গ কিলোমিটার পর্যন্ত। এই অবস্থায় বন্দরের সীমানা মহেশখালীর মাতারবাড়ি পর্যন্ত বিস্তৃত করার প্রস্তাবনা পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। মিরসরাই টার্মিনাল, এদিকে পতেঙ্গা, কুতুবদিয়া, মাতারবাড়ি, মহেশখালী পুরো এলাকাটাকে পোর্ট লিমিটের মধ্যে আনার জন্য আমরা মন্ত্রণালয়ে একটা প্রস্তাব পাঠিয়েছি।
চট্টগ্রাম বন্দরের সীমানায় অবস্থানকারী জাহাজগুলোকে প্রতি জিএসটি $.24 হারে বন্দর চার্জ পরিশোধ করে, আর এক একটি জাহাজকে 800 থেকে 1000 জিএসটি হিসেবে পরিমাপ ধরা হয়। কিন্তু বর্তমানে কুতুবদিয়া হয়ে মহেশখালী পর্যন্ত সাগরে শত শত জাহাজের অবস্থান থাকলেও তারা কোনো চার্জ দেয় না। তবে পুরো এলাকা বন্দরের সীমানায় চলে আসলে বন্দরের রাজস্ব বাড়বে শত কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটি অনেক বেশি না বাড়ালে আমরা ভবিষ্যতের দিনগুলোতে আমাদের এই ট্রেড হ্যান্ডেল করতে পারবো না। এই কারণে বন্দরের পরিধি বাড়াবার দরকার রয়েছে, কোনো সন্দেহ নাই। চট্টগ্রাম বন্দরে বর্তমানে বছরে 3500-এর বেশি জাহাজ অবস্থান করে। তবে প্রধান ষোলোর জেটিতে আসে সীমিত সংখ্যক জাহাজ। বিশাল একটি অংশের অবস্থান থাকে বহির্নোঙর এলাকায়। এই অবস্থায় রাজস্ব বাড়ানোর পাশাপাশি জাহাজগুলোতে মনিটরিং বাড়ানোর তাগিদ এই শিপিং এজেন্টের। যতগুলো জাহাজ বন্দরের ভিতরে ঢুকে তার 3 গুণ জাহাজ কিন্তু বন্দরের বাইরে আউটারে থাকে, আউটারে খালাস করে চলে যায়। তো সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। বন্দরের প্রস্তাবনা অনুযায়ী সীমান্তের শেষ প্রান্তে মহেশখালীর মাতারবাড়ি এলাকায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পাশাপাশি স্থাপন করা হয়েছে এলএনজি স্টেশন। সে সাথে চলছে বন্দর নির্মাণের কাজও। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পুলিশ ও সরকারের প্রশাসন নিয়ে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে আইনি নোটিশ পাঠিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান সহ 7 কর্মকর্তা। এক নোটিশে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে বলা হয়, গত 24 নভেম্বর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে বলেন, গত 20 নভেম্বর রাতে ঢাকা অফিসার্স ক্লাবের 4 তলায় এক গোপন বৈঠক করেন প্রধানমন্ত্রীর সচিব সাজ্জাদুল হাসান, নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ সহ সরকারের বেশ কয়েকজন কর্মকর্তা। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন এদের বিরুদ্ধে নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও বিভিন্ন মন্তব্য করে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে সরকারি কর্মকর্তা ও পুলিশ। এসব মন্তব্যকে অসত্য, ভিত্তিহীন আর মানহানিকর বলে নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। নির্বাচন সামনে রেখে পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দেয়া কোনোভাবে কাম্য নয় বলে মনে করেন সাবেক পুলিশ কর্মকর্তারা। তাদের মতে এতে 2014 সালের নির্বাচনের আগে যেমন পুলিশ সদস্যদের উপর সশস্ত্র হামলা হয়েছিল, তেমন পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা থাকে। ডিএমপি কমিশনার বলছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছেন তারা। নির্বাচনের আগে বিতর্কমুক্ত থাকতে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে সতর্ক থাকার পরামর্শ সাবেক আমলাদের। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 2014 সালের জাতীয় নির্বাচনের আগে দেশজুড়ে যেমন জ্বালাও পোড়াও সহিংসতা হয়, তেমনি সশস্ত্র হামলা হয় পুলিশ সদস্যদের উপর। পুলিশের হিসেব অনুযায়ী দেশজুড়ে 16 জন পুলিশ সদস্য নিহত হন সেসব হামলায়, আহত হন বহু পুলিশ সদস্য। এবারে নির্বাচনের আগে পুলিশকে উদ্দেশ্য করে হামলার ধরন বদলেছে। প্রায় প্রতিদিনই নির্বাচন কমিশনে দেওয়া হচ্ছে নানা অভিযোগ। এটিকে কেউ কেউ চিহ্নিত করছেন মনস্তাত্ত্বিক হামলা হিসেবে। পুলিশ কর্মকর্তারা বলছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের দিকেই মনোযোগ তাদের। শিডিউল ঘোষণার পরে আমাদের একটা দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে সর্বত সহায়তা দেওয়া, নির্বাচন অনুকূল পরিবেশ সৃষ্টি করা অ্যাজ পার গাইডেন্স অফ ইলেকশন কমিশন। তা আমরা সেই দায়িত্ব পালন করব। সাবেক পুলিশ কর্মকর্তাদের মতে, পুলিশের মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে এসব বক্তব্য দেওয়া হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য এটি শুভ লক্ষণ নয় বলেও মনে করেন তারা। আর সাবেক আমলারা বলছেন, নির্বাচনের আগে যেন কোনো বিতর্ক সৃষ্টি না হয়, তেমন ভাবেই কাজ করা উচিত সব সরকারি কর্মকর্তার। ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দেওয়া হয়, এটা মোটেই ঠিক না। কেন, প্রশাসন বা পুলিশে যারা কাজ করেন তারা রাষ্ট্রের জন্য কাজ করেন, সুতরাং তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করার কোনো সুযোগ নেই। 2013-2014 ইলেকশন আগে, তারপর 2015 আপনার একটি তাণ্ডব দেখেছেন। আন্দোলনের নামে বিএনপি জামাতেরা করেছে। এখন তারা যে নতুন কৌশল নিয়েছে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য, পুলিশের নানা রকম প্রচার করা হইতেছে, অভিযোগ করা হইতেছে, মিথ্যা প্রচার করা হইতেছে। এটা আমি মনে করি এটা কোনো শুভ লক্ষণ না। নির্বাচন একটা বাংলাদেশের জন্য খুবই সেন্সিটিভ একটা কাজ। তো এই কাজের সাথে যারা জড়িত থাকবেন তাদের অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তাদের আচার আচরণে কোনোভাবেই যেন কেউ আঙ্গুল তুলতে না পারে। থানা লেভেলে যদি কেউ কোনো অন্যায় করে কোনো নির্দোষ ব্যক্তিকে
গ্রেপ্তার করে হয়রানি করে, জেলার পুলিশ সুপার আছে তার কাছে কমপ্লেন করুক, পুলিশ হেডকোয়ার্টার আছে তাদের কাছে বলুক সুনির্দিষ্টভাবে যে আমার এই লোকটার নির্দোষ, তাকে পুলিশ গ্রেপ্তার করছে, আপনার ব্যবস্থা নেন। তবে দুজনেই বলছেন দেশের সাধারণ মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন সে পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সমান আন্তরিকতা প্রয়োজন। সরকারও নেবে, নির্বাচন কমিশন নেবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। উত্তরের সীমান্ত ঘেঁষা জয়পুরহাট জেলার দুটি আসনই বেশিরভাগ সময় ছিল বিএনপির দখলে, তাই এবার আসন দুটি দখলে নিতে মরিয়া আওয়ামী লীগ। ইতোমধ্যে প্রার্থিতা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় মহাজোট। জয়পুরহাট 1 আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট শামসুল আলম দুদু, আর বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ফয়সাল আলিম এবং ফজলুর রহমান। অন্যদিকে জয়পুরহাট 2 আসনে নৌকা প্রতীকের টিকিট পেয়েছেন আওয়ামী লীগ নেতা আবু সাইদ আল মাহমুদ স্বপন, আর ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এবং এলডিপি নেতা আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান। মনোনয়ন পেয়ে নিজ নিজ এলাকায় ফিরেছেন প্রার্থীরা। এদিকে তফসিল ঘোষণার আগে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে দলের মনোনয়ন পাওয়ার আশা প্রকাশ করেছিলেন বড় 2 দলের সম্ভাব্য প্রার্থীরা। দলের প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। 90-এ এরশাদ বিরোধী গণ আন্দোলনে শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের 28তম শাহাদাত বার্ষিকী আজ। এই উপলক্ষে সকালে ঢাকা মেডিকেলের শহীদ মিলন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ। এ সময় তার হত্যাকারীদের বিচার দাবি করেন বিশিষ্টজনেরা। এরশাদ বিরোধী আন্দোলনে 1990 সালের এই দিনে গণতন্ত্রের স্বৈরাচার হটাও আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে গুলিতে শহীদ হন ডাক্তার মিলন। এরপর প্রতি বছর তার স্মরণে এই দিনটিকে শহীদ ডাক্তার মিলন দিবস হিসেবে পালন করা হয়। তবে 2 যুগের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ জানান শ্রদ্ধা জানাতে আসা রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ। আখাউড়া ও আগরতলা ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হয়েছে। আখাউড়া অংশে ভারত সীমান্তবর্তী শিবনগর সুন্দররেখা হতে বাংলাদেশের গঙ্গাসাগর পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য ইতিমধ্যেই ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন এই রেলপথটি নির্মাণ হলে যাত্রী সেবার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে উভয় দেশ লাভবান হবে। জুয়েলুর রহমানের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ভূমি অধিগ্রহণের জটিলতা কাটিয়ে আখাউড়া ও আগরতলা ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ দৃশ্যমান হতে শুরু করেছে। ইতোমধ্যে ভারী যন্ত্রপাতির মাধ্যমে মাটি ভরাটের কাজ চলছে পুরোদমে। রেলযাত্রীরা বলছেন প্রতিবেশী দেশ ভারতের সাথে এতদিন সড়ক এবং আকাশপথে যোগাযোগ ছিল, তবে এবার রেলপথ সংযুক্ত হওয়ায় বেশ খুশি তারা। আমরা যারা রেল ভ্রমণ করি আমাদের জন্য এটা খুব একটা উপকার হবে আর কি। যাত্রী হিসাবে আমরা অত্যন্ত উৎফুল্ল যে আমরা সহজেই এই ভারত এবং বাংলাদেশে যাতায়াত করতে পারবো। ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হবে এবং দেশের জন্য উন্নয়ন হবে এবং 2 দেশের সম্পর্ক আর সুসম্পর্ক হবে। যাত্রীদের পাশাপাশি বাংলাদেশের এই ব্যবসায়ী নেতা জানান, এই রেলপথ নির্মাণ হলে পূর্বাঞ্চলের প্রবেশদ্বার ব্রাহ্মণবাড়িয়ার সাথে ভারতের 7টি অঙ্গরাজ্যের ব্যবসা বাণিজ্যে ব্যাপক সুযোগ সুবিধা সৃষ্টি হবে। অচিরে আমরা এটা চালু করতে পারি তাহলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সহ তথা আমাদের এই পূর্বাঞ্চলের সকল ব্যবসায়ীদের জন্য অনেক উপকার হবে। প্রকল্প পরিচালক জানান, চলতি শুষ্ক মৌসুমেই অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে। আমরা এই শুষ্ক মৌসুমে যদি পুরোপুরি কাজটা করতে পারি তাহলে আশা করি আমাদের মূল যে কাজ এমপ্লয়মেন্টের কাজ তার একটা সিংহভাগ অংশ আমরা শেষ করে ফেলতে পারবো। জেলা প্রশাসক জানান, ডুয়েল গেজ রেলপথ নির্মাণ হলে দুদেশের মধ্যে বাণিজ্য যোগাযোগ ও যাত্রী পরিবহনে ইতিবাচক প্রভাব পড়বে। এটি হলে কিন্তু 2 দেশের মধ্যে বাণিজ্য যোগাযোগ যাত্রী পরিবহন মিলিয়ে একটি ইতিবাচক প্রভাব পড়বে এবং এলাকাবাসী অত্যন্ত খুশি এই প্রকল্পের কাজটি দ্রুত গতিতে চলার কারণে। বাংলাদেশ অংশের 10 কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 477 কোটি 81 লাখ টাকা। ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান টেক্সমেকো কাজটি বাস্তবায়ন করছে। 2020 সালের জুন মাসে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। অবকাঠামো থাকার পরও জনবল সংকট, সরঞ্জামের অপ্রতুলতা, যানবাহন এবং উন্নত প্রশিক্ষণের অভাবে ফায়ার সার্ভিস দিনাজপুরের 13 উপজেলার মধ্যে 6টিতে কার্যক্রম শুরু করতে পারছে না। ওইসব এলাকায় আগুন লাগলে সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। তবে ডিসেম্বরে জনবল নিয়োগ হলে কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশাবাদী ফায়ার সার্ভিস। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট।
কৃষি নির্ভর অর্থনীতি সমৃদ্ধ দিনাজপুরের ১৩ উপজেলায় রয়েছে শত শত চালকল, ব্যবসা প্রতিষ্ঠান ও হাটবাজার। আগুন লাগলে সময় মতো ফায়ার সার্ভিস না থাকায় ব্যাপক সম্পদের ক্ষতি হয়, প্রাণহানিও ঘটে। আবার নদী বা পুকুরে ডুবে মারা যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। তখন রংপুর থেকে ডুবুরিদের এনে উদ্ধার কাজ চালাতে হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলায় ৬টি ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করেন, কিন্তু জনবল সংকট, সরঞ্জাম ও যানবাহনের অভাবে কার্যক্রম শুরু করতে পারছে না। আমাদের যে ফায়ার সার্ভিসটা যে চালু হয়েছে, এখানে মনে হয় কোনো লোকজন নেই, একটা শুধু নাইট গার্ড থাকে, সে মনে রাত্রে আসে দিনে চলে যায়। আগুন লাগলে পরে আমাদের দিনাজপুর সদর থেকে বা সীতাকুণ্ড থেকে পার্শ্ববর্তী থানা থেকে নিয়ে আসতে যেতে আমাদের দারুণ ক্ষতি। জনবল এবং কি গাড়ি দিয়ে শীঘ্রই চালু করানো হয়। এই অবস্থায় ডিসেম্বর মাসে কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে আশাবাদী ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। জনবল অলরেডি নিয়োগ শেষ হয়ে গেছে, ট্রেনিং আছে, তা আশা করা যায় ডিসেম্বরের মধ্যে হয়তো ট্রেনিং শেষে পোস্টিং আসলে আমরা ওই স্টেশনটা চালু করতে পারবো। গণপূর্ত বিভাগ বলছে, জনবল নিয়োগ হলে ফায়ার স্টেশনগুলো সিভিল ডিফেন্সের কাছে হস্তান্তর করা হবে। অবকাঠামোগত দিক থেকে গণপূর্ত বিভাগ কর্তৃক সম্পূর্ণভাবেই প্রস্তুত আছি। তারা চাওয়া মাত্রই আমরা এই 6টি অবশিষ্ট যে 6টি উপজেলায় এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে সিভিল ডিফেন্স স্টেশন চালু করা সম্ভব হয় নাই, সেটি হয়তো আমরা চালু করতে পারবো। দিনাজপুরের 6টি উপজেলায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ভবন নির্মাণ করতে ব্যয় হয়েছে 13 কোটি টাকা। সময় সংবাদ, দিনাজপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপির মনোনয়ন ঘোষণায় বেশিরভাগ আসনে বিকল্প প্রার্থী। আজ দেয়া হবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহের চিঠি। ডক্টর কামালের বাসায় মির্জা ফখরুলের বৈঠক। কৌশলগত কারণে মহাজোটের প্রার্থী তালিকা দিতে দেরি হচ্ছে, জানালেন ওবায়দুল কাদের। ইসিকে হুমকি দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছে বিএনপি, বলছেন নেতারা। জাতীয় পার্টির প্রার্থী তালিকা প্রকাশে আরও সময় লাগবে। মহাসচিবের এই ঘোষণার পর মনোনয়নের চিঠি দেওয়া শুরু। প্রথম দিন 190 আসনের প্রার্থী ঘোষণা। কক্সবাজারের মহেশখালী পর্যন্ত বিস্তৃত হচ্ছে চট্টগ্রাম বন্দরের সীমানা। 31 বর্গ কিলোমিটার থেকে বাড়িয়ে 315 করার সিদ্ধান্ত। বহির্নোঙরের জাহাজগুলোকে দিতে হবে চার্জ। এবং আখাউড়া ও আগরতলা ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু। যাত্রী সেবার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে লাভবান হবে দুই দেশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।